আসসালামু আলাইকুম সবাইকে। সো তোমরা যারা সেকেন্ড টাইমার আছো প্লাস সাস্টে পড়তে যাচ্ছ, সো আজকে এই ভিডিওটা তাদের জন্য। সো আজকের ভিডিওতে আমরা কাইন্ড অফ হচ্ছে A to Z নিয়ে আলোচনা করব। A to Z বলতে আমরা প্রশ্নের ধরন কেমন হয়, কীভাবে প্রিপারেশান নিবা, কখন পড়বা, কী পড়বা, সব কিছু আলোচনা করব। সো শুরু করা যাক। সো আজকের ভিডিওতে প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের প্রশ্নের ধরন কেমন হয়, ঠিক আছে? সো এটা আসলে কাইন্ড অফ হচ্ছে যারা সাস্টে পরীক্ষা দিছো, অলরেডি দিছো, তাদের জন্য না। কাইন্ড অফ হচ্ছে যারা হয়তো বা সেকেন্ড টাইমার বাট হচ্ছে হয়তো এর আগে সাস্টে পরীক্ষা দাও না, এবার পরীক্ষা দিতে যাচ্ছ, সো তাদের জন্য কাইন্ড হচ্ছে আমরা বলবো যে আমাদের প্রশ্নের ধরনটা কেমন হয়। সো সিম্পলি আমরা যদি চিন্তা করি আমাদের এখানে আমাদের দুইটা ইউনিট আছে, একটা হচ্ছে আমাদের A ইউনিট আর B ইউনিট। সো B ইউনিটটা হচ্ছে আমাদের বিভাগ পরিবর্তনের ইউনিট, আর A ইউনিটটা হচ্ছে আমাদের মেইনলি আসলে আমাদের সায়েন্সের ইউনিট বলা যায়, কিংবা বলা যায় যে A ইউনিটটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে ওইটার ইউনিটটা। সো ওইটাকে আলটিমেট আমাদের দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আমাদের A1 আর একটা হচ্ছে আমাদের A2। সো A2 হচ্ছে আমাদের ওই আর্কিটেকচার আর কি। সো আমরা আর্কিটেকচারটা খুব একটা কনসিডার করবো না, আমাদের মেইন যে অডিয়েন্স কিংবা হচ্ছে তোমরা বেশিরভাগ যারা পরীক্ষা দিতে পারো সেটা হচ্ছে আমাদের A1 বলতে আমরা বুঝাচ্ছি যে আমাদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে। সো ওই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই ওইখানে আমাদের নর্মালি ওইটাতে আমাদের নর্মালি থাকে ফিজিক্সে থাকে 20 মার্কস, ফিজিক্সে থাকে হচ্ছে আমাদের 20 মার্কস, কেমিস্ট্রিতে থাকে হচ্ছে 20 মার্কস, তারপর ম্যাথে থাকে হচ্ছে আমাদের 20 মার্কস, আর হচ্ছে আমাদের বায়োলজি কিংবা ইংলিশ এইটাতে থাকে 20 মার্কস। বুঝছো ব্যাপারটা? মানে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অবশ্যই আনসার করতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, ঠিক আছে, এটাতে আনসার করতে হবে। তাহলে এখানে হচ্ছে আমাদের 3 দুগুণা 60 মার্কস হচ্ছে, ঠিক আছে। আর আমাদের বায়ো বা ইংলিশ যে কোনো দুইটার মধ্যে যে কোনো একটা আনসার করতে হবে, এখানে আবার 20 থাকবে। তাহলে আমাদের টোটাল মার্কস কতটুকু হচ্ছে? টোটাল মার্কস হচ্ছে আমাদের 80। টোটাল মার্কস কত হচ্ছে? 80। এখন পরীক্ষা কি ভাই 80-তে? না, পরীক্ষা 80-তে না, পরীক্ষা হচ্ছে আমাদের হয় 100-তে। বাকি 20 মার্ক হয়ে গেছে। বাকি 20 মার্ক সিম্পলি আমরা যদি আমরা এসএসসি আর হচ্ছে আমাদের এইচএসসি আর এইচএসসি, ঠিক আছে, এই দুইটা যে জিপিএ আছে না, ওই দুইটা জিপিএকে 2 দ্বারা গুণ করা হয়। কত হয়? 2 দ্বারা গুণ করা হয়। নর্মালি আমরা যদি হাই সিজিপিএ বা জিপিএ চিন্তা করি তাহলে আমাদের 5 তাহলে 5 দিয়ে 2 দ্বারা গুণ করলে কত হচ্ছে? 10 আর 10 কত হচ্ছে? 20। তাহলে এই দুইটাকে যোগ করে আমরা কি পাচ্ছি? 20। তাহলে এই 20 আর এই 80 এই দুইটাকে যোগ করলে কত পাচ্ছি? 100। এই 100তে আসলে আলটিমেটলি আমাদের সাস্টের পরীক্ষাটা হয়, ঠিক আছে? এই হচ্ছে কথা। সো আমরা মান বটন বুঝে ফেলছি। এবার আসলে আমরা মেইনলি আবার দেখবো যে আসলে আমাদের প্রশ্নের ধরনটা কেমন হয়। সাস্ট সম্পর্কে মোটামুটি এমনি মানুষের ধারণা আছে, যেহেতু এটা কাইন্ড অফ একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি। এখানে বুঝতেই পারছো যে এখানে আমাদের ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোশ্চেনে হয়, আর আমরা নর্মালি একটা হাইপো একটা ক্রিয়েট করে দেওয়া আছে যে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোর প্রশ্ন তো একরকম হয়, বুয়েট সিকিউরিটির প্রশ্ন তো এমন হয়, বাট আমাদের যে সাস্টের প্রশ্নটা আরও নাকি কঠিন হয়, কিংবা অনেকে বলে যে অলিম্পিয়াড টাইপের প্রশ্ন হয়, ঠিক আছে। সো এই ভীতিটা কাইন্ড অফ হচ্ছে একটু ট্রু আবার একটু ট্রু না। ব্যাপারটা কেন? কারণ হচ্ছে আমরা সাস্টের কোশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবো যে ওইটার মধ্যে কয়েকটা কোশ্চেন যেমন আমি পার্সোনালি ফিল করছি যে আমাদের ম্যাথের ক্ষেত্রে জিনিসগুলো একটু কঠিন আসে, আর বাকি জিনিসগুলো মোটামুটি সহজই আসে। একটা দুইটা কিংবা দুইটা তিনটা এত কঠিন আসে, কাইন্ড অফ একটু অলিম্পিয়াড টাইপের আসলে কোশ্চেন আসে। ওইটার কারণে দেখা যাচ্ছে মানুষজন মনে করে যে আসলে মনে একদম সব কিছু মনে অনেক কঠিন আসে, বা সব কিছু একদমই কঠিন আসে না। পারার মতো অনেক জিনিস আসে, অনেক জিনিস কি বেশিরভাগ জিনিস পারার মতোই আসে, জাস্ট কয়েকটা কোশ্চেন একটু ঘুরে আসে। ওই কয়েকটা কোশ্চেনের জন্য তোমার আসলে চান্স মিস হবে না, চান্স মিস হবে যেগুলো তুমি পারতেছো না, যেগুলো পারার মতো ছিল কিন্তু পারতেছো না। বুঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, এই তো তার মানে আমাদের প্রশ্নের ধরনের ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো সেটা অবশ্যই ভার্সিটি এ ইউনিট যেটা আছে, ভার্সিটি এ ইউনিটের মতো না, এটা অবশ্যই ইঞ্জিনিয়ারিং। তাহলে তোমার যদি প্রিপারেশন নিতে হয় অবশ্যই কিসের প্রিপারেশন নিতে হবে? ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে হবে, বা ইঞ্জিনিয়ারিং যে কোশ্চেন ব্যাংকটা আছে সেটা অবশ্যই ঘাটতে হবে, ঠিক আছে। সো আমরা কি বই পড়বো এটা আমি পরে যাচ্ছি। সো এই ব্যাপারটা। এরপরে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে এখানে আমাদের শর্ট সিলেবাসে না, এটা আমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে। বাট এখন প্রশ্ন হইতে পারে যে তুমি অ্যাজ এ সেকেন্ড টাইমার তুমি আসলে কোনটার উপর ফোকাস করবা, শর্ট সিলেবাসের উপর ফোকাস করবা নাকি ফুল সিলেবাসের উপর ফোকাস করবা? আমি পার্সোনালি ফিল করি এইখানে তুমি ফুল সিলেবাসের উপর ফোকাস করবা। কেন বলো তো? এইখানে তুমি যদি ফুল সিলেবাসের উপর ফোকাস করো তুমি একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবা, অলরেডি একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছ। কীভাবে বলি? যারা ফার্স্ট টাইমার আছে তারা 25 ব্যাচের শর্ট সিলেবাসে যেহেতু ছিল, তারা মাত্র অ্যাডমিশন ফেজে ঢুকলো। অ্যাডমিশন ফেজে যখন ঢুকলো, সাস্টে যখন পরীক্ষা দিবে, এর আগেই দেখা যাবে যে তারা বিভিন্ন ভার্সিটিতে হয়তো টিকবে না, কিংবা কাইন্ড অনেকগুলো ধাক্কা খেয়ে বসে আছে। এই যে ধাক্কাটা খাচ্ছে, ওই ধাক্কাটার কারণে দেখা যাচ্ছে তারা শর্ট সিলেবাসে জিনিসপাতি কাইন্ড হচ্ছে ঠিকভাবে পড়তে পারে না। শর্ট সিলেবাসে ঠিকভাবে জিনিসপাতি পড়তে পারে না, ওই শর্ট সিলেবাস পড়তে দেখা যাচ্ছে ফুল সিলেবাসে জিনিসপাতি কখন পড়বে, কীভাবে পড়বে এটাই বোঝে না। সো তোমরা যেহেতু এর আগের বছরও পড়ছো, প্লাস হচ্ছে এখনও মানে এই পুরা বছর বা বলা যায় যে এই 25 ব্যাচ যখন অ্যাডমিশনে ঢুকে নাই, এর আগ পর্যন্ত তোমরা কিছু হলেও পড়ছো বা কিছু হলেও তোমাদের ধারণা আছে শর্ট সিলেবাস সম্পর্কে, কিছু হলেও ধারণা আছে। এখন আমাদের সাস্টের পরীক্ষা হইতে আরও 5 থেকে 6 মাস সময় আছে।
5 থেকে অ্যাটলিস্ট 5 থেকে 6 মাস সময় আছে। সো 5 থেকে 6 মাসের মাঝখানে তুমি জাস্ট 1 থেকে 2 মাস কি কোথায় দিবা জানো? ফুল সিলেবাসে দিবা। দিতে পারবা না বলো তো? তোমার শর্ট সিলেবাস সম্পর্কে মোটামুটি ধারণা আছে তো, তাই তো? মানে হয়তোবা কোনো একটা কারণে হয়তোবা চান্স পাও নাই, বাট শর্ট সিলেবাস সম্পর্কে মোটামুটি আমার ধারণা আছে, আমি জানি মানে কিছু না কিছু হলেও ধারণা আছে যে মানে কি আছে, কোথায় কোন টপিক আছে, কোন টপিক তুমি পড়ো নাই, কোন টপিকে তোমার লেগিংস আছে, এটা তোমার ধারণা থাকার কথা। যদি না থাকে বাসায় বসে একটু বসে একটু চিন্তা করো যে কোন কোন জিনিস তোমার পড়তে হবে, কোন কোন জিনিস পড়তে হবে না, এক জায়গায় খাতা একটা লিখে রাখো। লিখে রাখলে ব্যাপারটা আসলে কাইন্ড অফ একটু কনসেন্ট্রেশনে বেশি আসবে, ঠিক আছে? আচ্ছা, সো এরপরে তুমি জাস্ট 1 থেকে 2 মাস ফুল সিলেবাসে একটু কি করবা, ফোকাস করবা। ফুল সিলেবাসে ফোকাস করার জন্য কি করবা বলো তো? একটু মেইন বইটা পড়বা। মেইন বইটাতে কি করবা, জিনিসগুলো একটু ঘাটবা যে আসলে কোন কোন টপিকটা আসলে আমাদের কি হয়, কোন কোন টপিক থেকে কোন কোন সূত্র আছে, সূত্রগুলো একটু দেখায় ফেলবা, একটু পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? যদি ইউটিউব থাকে, ইউটিউবে একটু ফ্রি রিসোর্সগুলো যেগুলো আছে, মানে ফ্রি ক্লাস অনেকগুলো দেওয়া থাকে, ওগুলো একটু দেখে নিলা, একটু 2x দিয়ে দেখলা, টেনে দেখলা যে কোন কোন সূত্রগুলো তোমার লাগে, এগুলো দেখে ফেললা। এরপর তোমাকে আমি আরেকটা জিনিস সাজেস্ট করতে পারি যে আমাদের যে সেকেন্ড টাইমার যে ক্র্যাশ কোর্স আছে, এখানে কিন্তু আমাদের যে ফ্রি কিউএনএ সার্চ অ্যানালাইসিস মেগা বুক যেটা আছে, এটাকে কিন্তু আমরা তোমাকে ফ্রি দিয়ে দিচ্ছি। এই বইটা তুমি দেখলেই বুঝতে পারো, এটা পিডিএফ ভার্সনটা পড়লেই বুঝতে পারো, এটা খুবই একটা ভালো একটা বই। এখানে তোমাকে খুব সুন্দর করে তোমাকে হচ্ছে থিওরি দেওয়া আছে। থিওরির পরে মানে আমাদের যে ফুল সিলেবাসের যে পার্টটুকু আছে ওইটারও থিওরি দেওয়া আছে, এরপরে টাইপ ওয়াইজ কোশ্চেনগুলো দেওয়া আছে যেগুলো সাস্টে আসছে। তাহলে তুমি প্রথমে থিওরিটা পড়ে ফেলা যে থিওরি কোন কোন জিনিস লাগতেছে। বইয়ে তো হাজার মানে একদম লাইনে থিওরি, বাট ওইখানে খুব এক্স্যাক্টলি দেওয়া আছে কোন থিওরিটা তোমার লাগবে, কোন সূত্রটা তোমার লাগবে। এরপরে তুমি ওই রিলেটেড বা ওই টাইপের ম্যাথগুলো করে ফেলছো কোথাকার, যেটা আছে আমাদের কোথায় আসছে, সাস্টে আসছে, ঠিক আছে? এরপর ওইটা করার ফলে তুমি যদি মনে হয় যে না এগুলো তুমি বুঝতেছো না, তুমি কিন্তু আমাদের ক্লাসগুলো দেখতে পারো। ক্লাসের মাঝখানে আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে আমরা দুইটা সেকশনে ভাগ করছি। একটা হচ্ছে আমাদের শর্ট সিলেবাসের যে সেকশনটা, যেখানে আমাদের শর্ট সিলেবাসের জিনিসপাতি আছে, আর আরেকটা সেকশন কোনটা, আরেকটা সেকশন হচ্ছে আমাদের আউটডোর শর্ট সিলেবাস। আউটডোর শর্ট সিলেবাস বলতে কি, শর্ট সিলেবাসের যে বাইরের যে কোশ্চেনগুলো আছে বা বাইরের যে চ্যাপ্টারগুলো আছে, ওইখানে জিনিসপাতিগুলো কি আছে ওদের সুন্দর করে দেওয়া আছে বা ক্লাসে আমরা বুঝাই দিচ্ছি, ঠিক আছে? সো আমরা চেষ্টা করছি যে যতটুকু থিওরি পড়ানো অতটুকু আমরা থিওরি পড়াইতে, বাট মেইনলি আমরা এখানে যেখানে ফোকাস করছি সেটা হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংক সলভিংয়ে, ঠিক আছে? কারণ তোমাদের এখন খুব একটা সময় নাই যে একদম প্রথম থেকে থিওরি বুঝবা, বেসিক পড়বা, ডিরাইভেশন পড়বা, এত সময় তো তোমাদের নাই। সো যেটা হচ্ছে আমাদের শর্ট সিলেবাসের চেয়ে আমার মনে হয় যে তোমার এখন ফুল সিলেবাসে ফোকাস দেওয়া উচিত। কারণ শর্ট সিলেবাস যদি পড়ছো তাহলে তুমি আসলে কাইন্ড অফ হচ্ছে তোমাদের আগের ব্যাচে যারা সেকেন্ড টাইমার আছে ওদেরকে কাটাইতে পারবা, কিংবা বলা যায় যে এখন যে ফার্স্ট টাইমার যারা আছে, যারা এবার 25-এ যারা পরীক্ষা দিবে, ওদেরকে কাটাইতে একটু টাফ হবে। কারণ তারা মোটামুটি বলা যায় যে ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট সাস্টে কিন্তু পরীক্ষা দেয়। সো যখন পরীক্ষা দিতে যাবে তাদেরকে একটু কাটাইতে সমস্যা হবে। তাদেরকে কাটানোর জন্য তুমি জাস্ট কি করবে, একটা ট্রিক অ্যাপ্লাই করবা, ফুল সিলেবাসের উপর একটু ভালো করে ফোকাস করবা। ওই এক্সট্রা যেটা আছে মানে কেন শর্ট সিলেবাস দিয়ে তুমি টিকবা, আর ফুল সিলেবাসের পাঠটুকু দিয়ে তোমার র্যাঙ্ক আগায় যাবে। এটা কি করবা, র্যাঙ্ক আগায় যাবে, ঠিক আছে? এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের কি বই পড়তে হবে, ঠিক আছে? সো বইয়ের মাঝখানে অবশ্যই মেইন বই ফোকাসড। সব পড়াশোনা হবে কিসের উপর, মেইন বইয়ের উপর। মেইন বইয়ের পরে চলে যাবে কোথায়, কোশ্চেন ব্যাংকে। এর বাইরে আর কিছু ধরার দরকার নেই। সত্য কথা, সাস্টে টিকার জন্য আমাদের বেশি কিছু লাগে না। সো কোন কোশ্চেন ব্যাংকটা নিবা, যে কোনো কোশ্চেন ব্যাংক যেখানে সাস্টের কোশ্চেনগুলো আছে ওইটা যে কোনো একটা কোশ্চেন ব্যাংক নিবা, ঠিক আছে? সো আমাদের বললাম যে আমাদের কোর্সে আমরা কিন্তু কোশ্চেন ব্যাংকটা, আমাদের যে কিউএনএ যে কোশ্চেন ব্যাংকটা, সেটা কিন্তু আমরা ফ্রি ভার্সন বা ইবুক যে ভার্সনটা আছে বা পিডিএফ ভার্সনটা আছে তোমাকে আমরা ফ্রিতে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সো কোশ্চেন ব্যাংক করবা আর মেইন বই পড়বা, আর কি করবা, ক্লাস করবা। এর বাইরে তেমন কিছু করার দরকারই নাই, ঠিক আছে? আর সেকেন্ড টাইমার হিসেবে তোমাদের আরও অনেক প্রশ্ন থাকতে পারে, এগুলো চাইলে একটু কমেন্টে করতে পারো। আর আরেকটা জিনিস হচ্ছে মানে আমি জানি যে সেকেন্ড টাইমে লাস্ট মোমেন্টে একটা বড় কোয়েশ্চেন হইতে পারে এমন যে ভাই আমি কি সেকেন্ড টাইম দিব নাকি আসলে আমি যে কোনো একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হয়ে যাব, কিংবা ভর্তি হয়েই কি আসলে আমি কি বলা যায় যে আমি পরীক্ষাটা দিব কিনা। এইখানে এই কোয়েশ্চেনটা যখন আমাকে করছে তখন আসলে আমার একটা ছেলে করছিল, ও বলছিল যে ওর আসলে ফাইন্যান্সিয়াল অবস্থা খুব একটা ভালো না। কি অবস্থা, ফাইন্যান্সিয়াল অবস্থা খুব ভালো না। এখন সে কি করবে, এখন সে কোনো মতে হয়তো বা প্রাইভেট ভার্সিটিতে পড়ে হয়তো বা টিউশন করায় বা হয়তো ওই যে প্রাইভেট ভার্সিটি টিউশন ফিটা হচ্ছে হয়তো বা কাভার করতে পারবে, কিংবা বলা যায় যে ওইটা করার পরে তার হচ্ছে হিমশিম খেয়ে যেতে হবে, ঠিক আছে? সো এরকম অনেক ধরনের কোশ্চেন করতে থাকে। সো এখানে পার্টিকুলারলি আমি তোমাকে বলতে চাই যে তোমার অবস্থা যদি খুব ভালো হয়, ফাইন্যান্সিয়াল অবস্থা খুব ভালো হয়, তাহলে আমি বলবো যে তুমি প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হয়ে যাও। কারণ প্রাইভেট ভার্সিটির অবস্থা এখন খুবই ভালো। এখন দেখা যাচ্ছে পাবলিক থেকেও প্রাইভেট ভার্সিটি ডিমান্ড কিন্তু বাড়তেছে, দিন দিন কি করতেছে, বাড়তেছে। তো প্রাইভেট ভার্সিটিতে যে কোনো একটা ভালো সাবজেক্টে তুমি নিয়ে পড়তে পারো। আর তোমার ফাইন্যান্সিয়াল অবস্থা যদি খুব ভালো না হয়, মানে খুব খারাপ বা মিডিয়াম হয়, তাহলে আমি তোমাকে যেটা বলবো যে আমি জানি যে তুমি সেকেন্ড টাইমার হিসেবে লাস্ট মোমেন্টে কিন্তু তোমার পড়াশোনার অবস্থা খুব একটা ভালো না, কিংবা ফ্লো ভালো নাই, ঠিক আছে? এখন ফ্লো যেহেতু ভালো নাই, তাহলে আমি তোমাকে বলবো যে 2 থেকে 3 মাস, এখন 4 মাস আসছে না, 5 থেকে 6 মাস আসছে না, এটার মধ্যে 2 থেকে 3 মাস একটু কষ্ট করে
পড়া টেবিলে বসে পড়াশোনা করে কি করো, একটু পড়াশোনা করে একটু কি করো, একটা পাবলিকের বা ধরো সাস্টে যদি টার্গেট করে থাকো, সাস্টে যে কোনো একটা সিট কনফার্ম করার চেষ্টা করো, ঠিক আছে। এখন তুমি বলতে পারো যে ভাই এটা করতে তো অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক না, 2 থেকে 3 মাস আসলে পড়তে হবে, ওটা অবস্থা করতে খারাপ হয়ে যাবে। তুমি চিন্তা করো তো, তুমি যদি এইটা না করে যদি প্রাইভেট ভার্সিটিতে পড়ো, ঠিক না, প্রাইভেট ভার্সিটিতে পড়ো, আমি যেটা বললাম যে ফাইন্যান্সিয়াল অবস্থা তোমার খুব একটা ভালো না, ফাইন্যান্সিয়াল অবস্থা যেহেতু ভালো না, তাহলে ওই সময় বলো তো, এক তো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, আবার তোমাকে টাকা দিতে হবে, আব্বু থেকে টাকা চাইতে হবে, কিংবা তোমার যদি আব্বু থেকে টাকা না চাও, তাহলে তোমার টিউশন করায় কিংবা হচ্ছে পড়ায়, মানুষকে পড়ায় বা অন্য কোনো কাজ করে তোমাকে এই টাকাটা আসলে কি করতে হবে, জোগাড় করতে হবে। তখন এই টাকাটা যখন জোগাড় করতে যাওয়া, তোমার ভার্সিটি পড়াশোনা কি হবে ভালো করে? হবে না তো। সো ওইখানে তো আলটিমেটলি বলা যায় ওইখানে আরও কষ্ট করতে হবে। তারপর আবার পড়াশোনার ক্ষেত্রে আবার প্রাইভেট ভার্সিটির ক্ষেত্রে আমাদের মানে এই ব্যাপারটা আসলে মানে কাইন্ড অফ হচ্ছে ঠিক না। তাও যেটা হয় যে প্রাইভেট ভার্সিটির মানুষজন মনে করে যে না ওরা মনে হয় খুব একটা ভালো স্টুডেন্ট না, খারাপ স্টুডেন্ট। প্লাস হচ্ছে তুমি তোমার যে আত্মীয় স্বজন আছে তারাও তোমাকে বলে এই প্রাইভেটে পড়োস, তাহলে তো বাপের টাকায় পড়তেছোস কিংবা বাপের টাকা অনেক বেশি খরচ করতেছোস, ঠিক না। সো এই ব্যাপারটা তা কাইন্ড অফ হচ্ছে একটা তুমি হীনমন্যতায় ভুগবা, কিংবা বলা যায় যে তোমার ওইখানে আসলে কাইন্ড অফ ডিপ্রেসডই থাকবা। সো ওই ডিপ্রেস থাকাচ্ছে আমার কাছে পার্সোনালি মনে হয় তুমি এখন এই 2 থেকে 3 মাস ডিপ্রেস থেকে একটু পড়াশোনা করো। ডিপ্রেস থাকে মানে কি, একটু কষ্ট করে পড়াশোনা করো। সো এই কষ্ট করে পড়াশোনা করে আমার কাছে পার্সোনালি মনে হয় যে তুমি সাস্টে যদি একটা সিট কনফার্ম করতে পারো, যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে যদি পড়তে পারো, এটা আসলে বেটার। আর যেটা বললাম যে তোমার ফাইন্যান্সিয়াল অবস্থা যদি ভালো থাকে, তুমি প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হইতে পারো, ঠিক আছে। এই তো, সো এই হচ্ছে কথা। আর আমাদের কোর্সের যেটা বললাম যে আমাদের কমেন্টের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে ডেমো ক্লাসগুলো দেখতে পারো। দেখে যদি তোমার মনে হয় যে এটা তোমার আসলে কোনো কাজে আসতে পারে, তাহলে তুমি এনরোল করে ফেলতে পারবা, ঠিক আছে। সো দেখা হবে ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।